আজকে সাংখ্য দর্শন নিয়ে ক্লাস হবে। আগে যতটা পর্যন্ত পড়ানো হয়েছে ততটা রিভিশন হয়েছে তোমাদের? রিভিশন কি হয়েছে? হ্যালো, তোমাদেরকে পড়তে বলেছিলাম চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, তারপর আর কি জৈন দর্শন, আর কি হয়েছিল জানো, বেদ উপনিষদের পাঠগুলো তোমরা যতগুলো হ্যাঁ, হয়ে গেছে পড়ানো। বলেছিলাম যে প্রথমে কোশ্চেন ধরবো। ধরুন ম্যাম। আচ্ছা, আগে প্রথমে বলো তোমার জৈন দর্শন সম্পর্কে কি কি পড়েছো, যেরকম করে আগের দিনে চারবাক দর্শনটা নিয়ে বলছিল ওইভাবে বলো, যতটা পারবে বলো। বলো, ট্রাই করো, 5টা মিনিট ট্রাই করো। আগের দিনে চারবাক দর্শনটা আমি ওইভাবে বলা বলা করিয়েছিলাম। হবে কি হবে না? হবে না? এখন মনে পড়ছে না ম্যাম। দেখো, এরকম তাহলে কি করে হবে? আমি তাহলে পড়িয়ে চিল্লিয়ে যাব, তাহলে ফল কোথায় পাচ্ছি? তোমাদেরকে না পড়লে কোনো মাস্টারের বাপও পারবে না পাস করাতে। আচ্ছা, তাও হালকা করে বলছি ম্যাম। হ্যাঁ। নালে বাপের ভয় আছে ভীষণ। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। তার আগে 24 জন মোট তীর্থঙ্কর আছেন, শেষতম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। ওনাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তারপর জৈন দর্শনে উম স্যাদবাদ, অনেকান্তবাদ স্বীকার করা হয়েছে। অনেকান্তবাদ মানে কোনো একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে নয়, আহ, আহ, বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট, এটাই মানে আমাদের প্রতিপাদিত করা হয় এখানে। অনেকান্তবাদ থেকে নিশ্চিত হচ্ছে স্যাদবাদ। স্যাদবাদে আবার স্যাদবাদের মধ্যে নয় যুক্ত করা আছে। নয় কথার অর্থ হচ্ছে বচন বা অবতরণ, আর স্যাদ কথার মানে হচ্ছে আপেক্ষিক, হুম। বা হতে পারে এরকম। তো এই দুটোকে এক করে স্যাদবাদ তৈরি হয়েছে। স্যাদবাদের মধ্যে সপ্তভঙ্গি নয় রয়েছে, যেখানে সাতটা নয় বা অবধারণ তৈরি করা হয়েছে, যেটার উপর বেস করেই জৈন দর্শন দাঁড়িয়ে রয়েছে। কারণ তাদের মতে যে অনেকান্তবাদ বলা হয়েছে যে একটা বস্তু কখনোই সত্য বা মিথ্যা হতে পারে না, বা একটা দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করতে পারি না, বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই তাকে হুম। বিচার করতে হবে। তেমনই সপ্তভঙ্গি নয়টা হচ্ছে পরপর ভাবে বলি। হুম। সেটা হচ্ছে স্যাত অস্তি, স্যাত নাস্তি, স্যাত অস্তি চ, স্যাত অস্তি স্যাত অব্যক্তম, স্যাত অস্তি চ অব্যক্তম, স্যাত নাস্তি চ অব্যক্তম, স্যাত অস্তি চ নাস্তি চ অব্যক্তম চ। এই হচ্ছে সাতটা। তো এর অনেকে বিরোধিতা করে বলেছেন যে তাদের মানে জৈনদের অনেকান্তবাদকে সংশয়বাদও বলেছেন, বাট এটা সংশয়বাদ নয়। তাদের দৃষ্টিকোণটাকে দেখতে হবে যে কখনোই আমরা একটা দৃষ্টিকোণ থেকেই বলে দিতে পারি না যে সেটা সত্য বা মিথ্যা। তারপর আসে হচ্ছে আমরা মুক্তি কিভাবে পাবো। হুম। মুক্তিটাকে জীবন মুক্তি, বিদেহ মুক্তি দুটোকেই বলা হয়েছে, এখানে স্বীকার করা হয়েছে। তারপর তারা আহ, মানে কি বলবো, মূল কারণ বলেছে যে আমাদের বদ্ধ দশার বা অবিদ্যার মূল কারণ বলা হচ্ছে কষাইকে। আহ, উম, ক্রোধ, মান, মায়া, লোভ, এই চারটাকেই কষাই বলা হয়। আর কষাই যখন মানে মানে কিভাবে আমরা বদ্ধ হচ্ছি সেটা হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে আশ্রম। হুম। আশ্রম হচ্ছে যখন কর্ম পুদগল। হুম। বলো বলো, কন্টিনিউ করো। কি হলো, তোমার আওয়াজ আসছে না। যখন যদি বা আত্মার মধ্যে আশ্রয় গ্রহণ করে, তখনই কিন্তু আমরা বন্ধন দশায় আবদ্ধ হই। হুম। আর এই পুদগল গুলো বা মানে ক্লেশ গুলো কি, মানে ক্লেশ নয় ঠিক, ওই কষাই কষাই, এই চারটে কষাই মিলেই হুম। তৈরি হচ্ছে আমাদের পুদগল গুলো। পুদগল গুলো আত্মা যখন আশ্রয় করছে তখন আশ্রয় হচ্ছে। আর এই সবকিছু থেকে মুক্তি পাওয়া যাবে হচ্ছে সঙ্গরা নিজরা থেকে। হুম। সঙ্গর মানে কি? সঙ্গর মানে হচ্ছে আমাদের নতুন যে কর্মপুতকল আমাদের শরীরে আছে বা আত্মায় আসবে, সেটাকে আটকে দেওয়া, হুম। একদম স্টপ করে দেওয়া। হুম। আর নির্জরা হচ্ছে যে
যেগুলো আগে থেকে রয়েছে আমাদের কর্মগুলো বা কর্মপূতকগুলো, সেগুলোকে একদম বিনাশ করা বা ধ্বংস করা। হুম এই দুটো প্রসেসই মেনে আমরা মুক্তি লাভ করতে পারবো, হুম আহ ভালো বিদেহ বলেছো। মুক্তি বা জীবন মুক্তি দুটোই। আর তো ত্রিরত্ন এটা সম্পর্কে হচ্ছে একটু পুরো বলো। concept। হ্যাঁ, ত্রিরত্ন, হ্যাঁ এবার যাচ্ছি ম্যাম। এবার এই প্রসেসটাকে আমরা কমপ্লিট করব কি করে, সেটা হচ্ছে আমরা ত্রিরত্ন দিয়ে। ত্রিরত্ন কি? সমদৃষ্টি, সরি, সম্যক দর্শন, সম্যক চরিত্র, সম্যক নো 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 জ্ঞান। ঠিক আছে? নো না, সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক দেখো, চরিত্র। একটা সূত্র বলি, ঠিক আছে, মানে দেখে, আমরা প্রথমে 1 মিনিট তোমাকে থামাচ্ছি, দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করে, এটা মনে রাখবে। দেখে জ্ঞান অর্জন বললাম। করে চরিত্র গঠন করা মানে আগে দেখবো লোককে, মানে সম্যক দর্শন, তারপরে তাকে নিয়ে জ্ঞান করব, একটা জ্ঞান অর্জন হবে অর্জন আমার। করব। হ্যাঁ, সম্যক জ্ঞান, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলবো। জ্ঞান না নিয়ে কারো হ্যাঁ, চরিত্র নিয়ে কথা বলা উচিত না, তার মানে সম্যক কথা বলবো দর্শন, না, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। হুম, সম্যক ভালো বলেছো। চরিত্র। আচ্ছা, তো এপিস্টেমোলজি সম্পর্কে কিছু বললে না, ওটা ছেড়ে দাও, এপিস্টেমোলজি সম্পর্কে বলো কিছু। জৈন যে জ্ঞানবিদ্যা, এখান থেকে তো প্রচুর কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ওটাই ছেড়ে দিলে। অন্য কেউ বলো একদম, জৈন জ্ঞানবিদ্যা। সাহারাব জয়েন করেনি? আগের দিনের ক্লাসে কে ছিলে বলো। নতুন কেউ একজন আছো? দেখো, মেন কথা হচ্ছে যেগুলো পড়ানো হয়ে গেছে সেই পড়ানোগুলো থেকে কোশ্চেন করা হচ্ছে। মানে হচ্ছে যেগুলো পড়ানো হয়ে গেছে, যেমন 4 ভাগ দর্শন পড়ানো হয়ে গেছে, 4 ভাগ দর্শনে কি কি পড়েছো একদম ফার্স্ট থেকে লাস্ট বলতে হবে। জন্য দর্শন পড়েছো, কাউকে আমি যে কিছু দর্শন বলে দেবো যে ওই দর্শনটা সম্পর্কে তুমি বলো। ঠিক এইভাবে চোখ বন্ধ করে যে কোনো মুহূর্তে, সেই অনলাইনে এখন পড়া হয় না, এনি এনি হোয়ার এনি মানে টাইম আর এনি প্লেস, সেরকম আর কি, এনি হোয়ার এনি টাইম এনি প্লেস, মানে যে কোনো কোশ্চেন ধরবো, যে কোনো দর্শন সম্পর্কে এরকম বারবার বারবার করে এরকম করে বলতে হবে। যখন এরকম করে চোখ বন্ধ করে A to Z বলতে পারবে, তখন জানবে তোমার প্রিপারেশন হচ্ছে। প্রিপারেশন লেভেল এমনি হতে হবে, ঠিক আছে? কোনো একটা ছেড়ে দেওয়া যাবে না একদম। নিঃশ্বাস মানে এক নিঃশ্বাসে যেন 3টে থিওরি তার বলা হয়ে যায়, এরকম করে প্রিপারেশন নিলে তখন তুমি জবের আশা করো। কম্পিটিশন এতটাই লেভেল আছে, অতএব সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। কি বলে যেন তুমি, জনি আচ্ছা বলেছো, ভালো বলেছো। অন্য কেউ কেউ বলতে পারবে জৈন এপিস্টেমোলজিটা নিয়ে, যারা ক্লাসে আছো, নতুন বা পুরনো যে কেউ? শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ম্যাম। বলো, বলতে পারবে? প্রত্যক্ষার অনুমান সম্পর্কে? হ্যাঁ, কে বলছো তুমি? আগে নামটা বলো আগে। ম্যাম আমি তো জনি। আরে জনি বাদ দিয়ে বলছি, অন্য কেউ পারবে? ইয়েস অর নো? আরে কথা বলো, তোমরা চুপচাপ আছো কেন? অ্যাক্টিভলি হবে ক্লাসে, টিচার শুধু বলবে না, টিচারের থেকে বেশি স্টুডেন্ট বলবে, তবে তো ক্লাস অ্যাক্টিভ হবে। জৈন এপিস্টেমোলজি নিয়ে কে বলবে? নাম ধরবে এবারে কিন্তু। দেখো, ক্লাসে জয়েন করে শুধু শুনলে হবে না, এরকম করে বলতে হবে, বলার এবিলিটি বাড়াও। দেখো, জনি কিন্তু ভয় করছিল, কিন্তু লাস্টে খুব সুন্দর বললো। আগের দিনেও কিন্তু ও সুন্দর বলেছে। এর এর আগের দিনে জবা, আর কে ছিল, সাহারা, ওরা সুন্দর বলেছে। বলো, চেষ্টা করো যতটুকু মনে আছে। আমি তো গল্পের মতো পড়িয়েছিলাম গো, কেন ভুলছো বুঝতে পারছি না আমি। বলো এপিস্টেমোলজিটা। জ্ঞানকে প্রথমত ওরা কটা ভাগে ভাগ করে, আমি একটু হেল্প করে দিচ্ছি, তারপর তুমি চালুটা করো। দেখো, পরোক্ষ আর অপরোক্ষ। পরোক্ষ কোনগুলো, অপরোক্ষ কোনগুলো বলো। 5 টাইপের জ্ঞানের কথা বলে জৈন দর্শনে। সেই 5 টাইপের জ্ঞান কি কি বলো তো? মতি বলো, সৌমেন বলো। হবে না? হবে না? জনি বলে দাও, বাকিরা শুনো, বাকিরা শুনো। এটা কিন্তু আমি আশা করিনি। শুধু পড়লে ক্লাসে জয়েন করলে হবে না গো, একটু সিরিয়াস নাও। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, এমনিতে হয় না। শুধু ক্লাসে জয়েন করলে হবে না, তুমি পয়সা খরচা করলেও হবে না, তোমার নিজেকে খরচা করতে হবে। বলো জনি, বলো। জৈন মতে জ্ঞানকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা হয়। পর্যায় হচ্ছে পরোক্ষ আর অপরোক্ষ। হুম অপরোক্ষ বা প্রত্যক্ষ বলা যায়। হুম পরোক্ষ হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মতি আর শ্রুতি। হুম এবার বলে নি হচ্ছে মতি মানে হচ্ছে, মতি কিন্তু 4টি পার্ট আছে। অবগ্র, ইহা, আহ অবগ্র, ইহা ম্যাম আরেকটা কি? অবাই, ধারণার আগে একটা কিছু আছে। অবগ্রহ, অবগ্রহ, ইহা,
ইহা অভয় এবং ধারণা। ধারণা, হ্যাঁ। অবগ্রহ মানে হচ্ছে একটি শব্দ হচ্ছে, এবার আমি কিসের শব্দ এটা প্রশ্ন করছি, এটা অবগ্রহ। হুম ইহা হচ্ছে এটি একটি গাড়ির শব্দ, তাই তো। হুম এবার দ্বিতীয়টা হচ্ছে তারপর বলছি যে হ্যাঁ এটা একটা গাড়িরই শব্দ, যখন মানে সংশয় থাকছে না আমার কাছে। আর 4 নম্বরটা পর্যায়ে যেটা যে আমি যে জ্ঞানটা অর্জন করলাম গাড়ির শব্দ বলে, সেটাকে আমরা মানে মনে মানে কি বলি সংরক্ষণ করে রাখলাম, ধারণা সেটাকে আকারে আমরা রয়ে ধারণা গেল। বলছি, হুম দেখলাম। এবার হচ্ছে তৃতীয় পর্যায়ে চলে যাচ্ছে, যেটা হচ্ছে অপরোক্ষ বা প্রত্যক্ষ। ঠিক আছে, এখানে কিন্তু 3টে স্টেজ আছে। 3টে স্টেজ হচ্ছে অবধি, মনোপর্যায়, কেবল। হুম অবধি জিনিসটা কি? অবধি হচ্ছে আমরা যখন ঠিক এটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে ওই যোগজ প্রত্যেকের মতো। আমরা যখন ধ্যান মগ্ন হচ্ছি বা কোনো কিছু যখন আয়ত্ত সিদ্ধি লাভ করছি, সেটা থেকে আমরা কি করছি, মানে দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছি, মানে দূরের কোনো বস্তুকে দেখতে পাচ্ছি বা অনেক কাছে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম পরমাণুকে ওটা প্রত্যক্ষ করতে আমরা পারবো। এটা হয়ে গেল অবধি। মনোপর্যায়ে কি? যখন আমরা আরো মানে আরো একটা এর অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবো, সেটা হচ্ছে আমরা অন্যের মনকেও পড়তে পারবো। আমাদের সিদ্ধিটা এতটাই মানে প্রখর হয়ে যাবে, ঠিক আছে, আমরা অন্যের মনকেও খুব তাড়াতাড়ি সহজে বুঝতে পারবো যে তার সেই মনে মনে কি ভাবছে। এবার আছে কেবল। কেবল জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ পর্যায়, যেখানে পৌঁছলেই কিন্তু তোমার মোক্ষটা বা মুক্তিটা কিন্তু তুমি পেতে পারো। হুম এবার কেবল কেবল জ্ঞানটা কি? সেটা হচ্ছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটেই তুমি দ্রষ্টা হয়ে যাবে, মানে তিনটে তুমি দেখতে পারে খুব ভালোভাবে। হুম এই 3টে পর্যায় যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু তুমি মোক্ষের দিকে এগোবে। আর এইটাকে সাহায্য করবে কে তোমাকে? ওই ত্রিরত্ন। হুম এতটাই তো একটা, ম্যাম। হ্যাঁ, একটা জিনিস তুমি স্কিপ করে গেছো যেটা একান্তই বলা দরকার। সেটা হচ্ছে তোমার যেটা টেলিপ্যাথি বা তোমার অবধি। যেটা অবধি মানে হচ্ছে দূরদৃষ্টি, মানে দূরের কোনো মানুষ রয়েছে, ধরো তুমি তোমার প্রেমিকাকে বশ করবে, সে তোমার হাতে, সে তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাইছে না, কথা বলতে চাইছে না, তুমি তাকে বশ করবে। এরকম এখন বাবাজির কাছে অনেক যাচ্ছে সব। তো ওখানে যে বললে, তুমি নাম বলে দিলে সে বাবাজি তোমাকে দূর থেকে কিন্তু বলে দিবে, ঠিক আছে, কে কি করছে কেন, মানে তোমাকে নিজেকে দেখেই বলে দিবে, বা সে কি করেছে, কোন অবস্থায় আছে, তার মনের কি অবস্থা সেটা বলে দিবে। তাহলে দূরদৃষ্টি মানে দূরের যখন দৃষ্টি, সেটা হচ্ছে দেশ এবং কালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে অবধিটা দেশ এবং কালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পর্যায়ে বলতে অপরের মনটাকে পড়ে নেবে, একেবারে মনে কি কি চলছে। যেমন তুমি দূরে গেছো, হুম, দূরে দাঁড়িয়ে আছে, ওই যে বাবাজি আছে না, ওই যে বাবার ধাম সব যাচ্ছে, ওখানে দূরে দাঁড়িয়ে আছে, মনে মনে একজন ভাবছে যে আমার তো এত কষ্ট হচ্ছে, বাবাজি যদি সত্যিই মনের কথা পড়তে পারে, তাহলে আমাকে নিজে থেকে ও আমাকে নিজের কাছে ডাকবে এবং আমার সমস্যার কথা শুনবে। তাহলে এই যে ও মনে মনে ভাবছে, আর বাবাজি সত্যিই শুনতে পেলো যে ও আমাকে নিয়ে ভাবছে, তো ওকে টেনে নিয়ে এসে তার কথাটা শুনলো। এই যে মনের কথাটা মনে পড়ে নিল, এটা টেলিপ্যাথি। এটাও কিন্তু দেশ এবং কালের মধ্যে গণ্ডিতে সীমাবদ্ধ। আর যেটা হচ্ছে তোমার লাস্টের পর্যায়টা যোগজ, ওটা দেশ কাল কোনো কিছুতে সীমাবদ্ধ নয়, ওটা একদম অসীম অনন্ত সর্বজ্ঞ জ্ঞান, যেটা হচ্ছে তোমার যেখানে সমস্ত কিছু গডের সাথে যেটা কি মিলেমিশে এক হয়ে যায়, নিজেকে গডের মতো মানে গডের জায়গায় চলে যায়, সেটা হচ্ছে যোগজ জ্ঞান। ঠিক আছে জনি, ভালো বলেছো, বাকিদেরকে কিন্তু ঠিক এইভাবেই বলতে হবে, হ্যাঁ। আর একটা জৈন শব্দের জিন কথা থেকে এসেছে, এটা কিন্তু বলতে স্কিপ করে গেছো, এটা অবশ্যই দরকার। আর একটা জিনিস স্কিপ করে গেছো, সেটা হচ্ছে জৈনদের কটা সম্প্রদায়, শ্বেতাম্বর এবং দিগম্বর। ঠিক আছে, শ্বেতাম্বরদের বৈশিষ্ট্য কি, দিগম্বরদের বৈশিষ্ট্য কি, এগুলো মনে রাখতে হতো। 9 শব্দের অর্থ হলো তোমার আংশিক জ্ঞান, এটা বহুত বহুত ইম্পর্টেন্স, প্রচুরবার কোশ্চেন আসে। এরপরে জিন শব্দটা এসেছে জয় থেকে, জৈন শব্দটা এসেছে জিন থেকে, জিন কথার অর্থ হলো জয়। এবারে যদি কোশ্চেনে আসে জৈন শব্দটা কোথা থেকে এসেছে, জিন না হয়ে যদি জয় থাকে, জয়টাও তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, ঠিক আছে, চলো এইভাবে কিন্তু প্রত্যেকটা দর্শনকে মানে তোমার হাতের মুঠোয় রাখতে হবে, তোমার চোখের সামনে ভাসতে হবে। আর জৈনদের এথিক্সটা সম্পর্কেও কিন্তু বলতে ভুলে গেছো, যে পঞ্চব্রত মহাব্রতের কথা বলেছে, ব্রতগুলো পঞ্চব্রতের মধ্যে কি কি পড়ে সেগুলোকেও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, অহিংসা, সত্য, অস্টেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলো মনে রাখতে হবে। অহিংস কি, অস্টেয় কি, অপরিগ্রহ কি, এইগুলো ডিটেলসে তোমাদেরকে মনে রাখতে হবে। কি
সংক্ষেপে। আর আমি তোমাদেরকে যে নোটস গুলো দিয়েছি তোমরা দেখবে প্রচুর সংক্ষেপে নোটগুলো দিয়েছি। এত গোটা বইটা থেকে এত সংক্ষেপে নোট মানে করা খুব মুশকিল। তো তাহলে কাজ হলো, তোমাদের সবাইকে বললাম, বিনীতা, সৌমেন, যারা যারা রয়েছে সবাইকে, এবং যারা রেকর্ড শুনবে তোমরা সবাইকে বলছি, পিছনে যেগুলো পড়া আছে ক্লাসগুলো দরকার পড়লে তুমি 2বার 3বার 4বার রিপিট, মানে স্পিড বাড়িয়ে দাও। ইউটিউবে বাড়ানো যায় স্পিড বাড়িয়ে বারবার করে শুনতে থাকো। একটা ক্লাস কম করে 4 থেকে 5 বার শোনো, একটা নোটস তারপরে একবার পড়ে নাও, তাহলে তোমার সেই দিনেরটা কম হয়ে যাবে। পড়ার পরে কি করবে, পড়া হয়ে গেলে পড়ার পরে এরকম চোখ বন্ধ করে এক সাইড থেকে নোটটার এই মাথা থেকে ওই মাথা ক্লাসটা আমি কি কি বলেছিলাম সেগুলোকে শুধু রিমাইন্ড করবে মনে মনে, এবং নিজে নিজে প্র্যাকটিস করবে। হয়তো গা ধুচ্ছ, হ্যাঁ গা ধুতে গেছো, গা ধুচ্ছ, বাথরুমে বসে আছো, ঠিক আছে, ওই টাইম একটা দর্শনকে পড়ে নিবে। বাথরুমে যখন থাকবে একটা দর্শন মনে মনে রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। গা ধুতে ধুতে একটা দর্শন মনে মনে রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে এই স্টপ থেকে ওই স্টপ যাচ্ছ, হাঁটতে হাঁটতে একটা দর্শন মনে মনে রিভাইজ হয়ে যাবে। বিড়বিড়ি বিড়বিড়ি করে নিজেই মন্ত্র পড়ার মতো বলতে থাকবে। এই পড়াটায় যখন যে যত স্পিডে মন্ত্র পড়তে পারবে তার তত আগে জব হবে, এটা মাথায় ভেবে নাও। চলো আজকে সাংখ্য দর্শনটা পড়ি। কতটা করতে এই নোটসটা আমি প্রথমেই মানে ক্ষমা প্রার্থী যে নোটটা 2বার আর রিভিশন দিতে হতো, একবারটি এদিক ওদিক কোথায় টাইপিং মিস্টেক আছে ওটা ঠিক করে আমি তোমাদেরকে নোটটা দেব। তো এখন পড়িয়ে দিচ্ছি। চলো, সাংখ্য দর্শন। আচ্ছা, সাংখ্য দর্শন কি বলতো, ঈশ্বরকে মানে না? আচ্ছা আগে বলো, সাংখ্য দর্শন মানে বেদকে মানে না? বেদকে মানে, কিন্তু বেদ থেকে স্বতন্ত্র। সাংখ্য দর্শন হচ্ছে ভারতীয় দর্শনের অন্যতম একটা প্রাচীন, সাংখ্য দর্শনকে কিন্তু সব থেকে প্রাচীন দর্শন বলা হয়। কারণটা কি বলতো, কারণ ছান্দোগ্য উপনিষদ মানে পুরানো যেসব আমাদের ইয়েগুলো ধর্মগ্রন্থগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার ছান্দোগ্য, কঠোর, শ্বেতা সত্তর, মহাভারত, গীতা, সব জায়গায় কিন্তু সাংখ্য দর্শনের উল্লেখ আছে, সেই জন্য একে অনেক পুরানো দর্শন বলা হয়ে থাকে। আর একে হচ্ছে সাংখ্য দর্শনকে ঈশ্বরকে আলাদাভাবে ওইভাবে স্বীকার করে না, তার জন্য এদেরকে নিরীশ্বর সাংখ্য বলা হয়ে থাকে। আর যোগ দর্শনে ঈশ্বরকে মানা হয় বলে যোগ দর্শনকে কি বলা হয়, শেষর সাংখ্য বলা হয়। আর সাংখ্য সূত্র এটা কার বলতো, ঈশ্বর কৃষ্ণের সাংখ্য সূত্র। সাংখ্য কারিকা দর্শনটা, এটা সাংখ্য সূত্র বলতে অ্যাকচুয়ালি কোনটা, সাংখ্য সূত্র তো আলাদা করে যেমন ন্যায় সূত্র বই, ওরকম ন্যায় সূত্র সাংখ্য সূত্র নয়, বাট ওটা হচ্ছে এই সাংখ্য কারিকাটাকেই বলতে পারো যে সাংখ্য সূত্র অ্যাকচুয়ালি ওই সাংখ্য কারিকা। সেটা কার, সেটা হচ্ছে ঈশ্বর কৃষ্ণ। এটা প্রচুরবার কোশ্চেন এসেছে। আচ্ছা, সাংখ্য যোগ দর্শনের পার্থক্য কি এখানে বলে দিলাম। সাংখ্য দর্শন হচ্ছে তোমার নিরীশ্বর, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। যোগ দর্শন শেষর মানে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে। গ্রন্থ কি, যেমন এই যে এইগুলো দেখো গন্ডগোল আছে, বুঝতে পারবে যদিও যেগুলো। সাংখ্য কারিকা হলো তোমার ঈশ্বর কৃষ্ণের, গৌড়পাদের হচ্ছে সাংখ্য কারিকা ভাষ্য, তত্ত্ব কৌমুদী, বাচস্পতি মিশ্রে। সাংখ্য সার হলো বিজ্ঞান ভিক্ষু, বহুত ইম্পর্টেন্স। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে তোমার সংখ্যা বা গণনা, ঠিক আছে। আর এটা হচ্ছে সাংখ্য মানে হচ্ছে তোমার সম্যক জ্ঞান বা পূর্ণ জ্ঞানও বলা হয়ে থাকে। সাংখ্য দর্শনের যে মূল ভিত্তি, সাংখ্য দর্শনকে দ্বৈত দর্শন বলা হয়ে থাকে। কারণ কি বলতো, সাংখ্য দর্শনের মূল যে ভিত্তি বা মৌলিক যে দুটো উপাদান, সেটা হচ্ছে পুরুষ আর প্রকৃতি নিয়ে কিন্তু সাংখ্য দর্শনে আলোচনা হয়ে থাকে। এই জন্য সাংখ্য দর্শনে এগুলোকে দুটো মূল তত্ত্ব বলা হয়ে থাকে। আচ্ছা, সাংখ্য দর্শনে এই যে মুক্তিটাকে কি বলে বলতো, কি নামে বলে, বললো, ঠিক আছে। সম্যক জ্ঞান অর্জনের মাধ্যমে ত্রিবিধ দুঃখ, 3টে দুঃখের কথা বলে সাংখ্য দর্শনে, সেই 3টে দুঃখ থেকে মুক্তি হয় যখন, এবং পুরুষ এবং প্রকৃতির ভেদ জ্ঞান বিবেক জ্ঞান যখন হয় তখন তাদের মুক্তি হয়, আর সেই মুক্তিটাকে বলে কৈবল্য। আর বৌদ্ধ দর্শনের মুক্তিকে কি বলে, নির্বাণ। সাংখ্যদের কার্যকারণ তত্ত্ব। আচ্ছা, ন্যায় দর্শন তো পড়া হয়ে গেছে, ন্যায়িকদের কার্যকারণ তত্ত্বে কি বলতো, সৎ কার্যবাদ না অসৎ কার্যবাদ, ন্যায়িকরা অসৎ কার্যবাদ আরম্ভবাদ। ইয়েস, অসৎ কার্যবাদ। আর সাংখ্য দর্শন হলো সৎ কার্যবাদ। দেখো স সাংখ্য হলো সৎ হলো স, অতএব সাংখ্যরা হলো সৎ কার্যবাদী। সৎ কার্যবাদ মানে কি, অসৎ কার্যবাদ মানে কি, সেটা আমাদেরকে আগে দেখতে হবে। কার্যবাদরা দুটো প্রকার। সেই সৎ কার্যবাদ মানে হলো কার্য উৎপত্তির পূর্বে কারণের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় বর্তমান থাকে। যেমন ধরো এই যে একটা কাঠ, মানে কোন একজন গুণী মানুষ বলেছিলেন যে
তাকে বলা হয়েছিল একটা পাথর কেটে মূর্তি বানিয়েছিল। তো অন্যজন বলছে তুমি এতটা, তোমার মধ্যে তো শিল্পকলা অনেক সুন্দর, তুমি এত সুন্দর বানিয়েছো। বলছে না, আমি আমি কি করলাম, এটার মূর্তিটা তো পাথরের মধ্যেই ছিল, আমি শুধু বর্জ্য পদার্থগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, মূর্তিটা বেরিয়ে গেছে, এটা ভেতরেই ছিল। মানে এটা এটা হচ্ছে সৎকার্যবাদীদের মত, যে ধরো এই মোটা একটা পাথর, এটাকে কেটে কেটে একটা সুন্দর মূর্তি পুতুল বানানো হলো, তাহলে সৎকার্যবাদীদের মতে এটা হচ্ছে কারণ কি ছিল, কি থেকে উৎপন্ন হয়েছে, পাথর, মোটা পাথরটা থেকে পরে উৎপন্ন হলো যে পুতুলটা, তাহলে বলছে এটা আগে থেকেই প্রচ্ছন্ন অবস্থায় ছিল, ওটা আলাদা করে নতুন কোনো সৃষ্টি নয়। আর অসৎ কার্যবাদীদের মতে কার্য উৎপত্তির পূর্বে কারণের মধ্যে বিদ্যমান থাকে না, ওটা নতুন সৃষ্টি, নতুন আরম্ভ, তার জন্য ওদেরকে আরম্ভবাদীও বলা হয় ন্যায় দর্শনকে। সাংখ্য দর্শন সৎকার্যবাদী অবশ্যই, তাহলে দুটো কার্যবাদের মধ্যে কোনটা স্বীকার করে? সাংখ্যরা হচ্ছে সৎকার্যবাদী, কার্য উৎপন্ন হওয়ার পূর্বে সেটা তার মধ্যে বর্তমান থাকে। এবং সৎকার্যবাদটাকে তারা স্বীকার করার পিছনে 5টা যুক্তি দিয়েছে, ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকায় সেই যুক্তিগুলো দিয়েছে। সেগুলো কি? অসৎ কারণাদ, উপাদান গ্রহণাদ, সর্বসম্ভব ভাবাদ, শক্তস্য শক্য কারণাদ, কারণ ভাবাত। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এইভাবে কোশ্চেন আসে যে সাংখ্যরা তো সৎকার্যবাদী, এটা একটা কোশ্চেন আসে। কোশ্চেন প্রচুর সহজ আছে, বিশ্বাস করো। আমি যেরকম করে গল্পের মতো পড়াচ্ছি এরকম করে পড়ো, আর শুধু ক্লাসগুলো রেকর্ডগুলো শুনে যাও। তোমরা যদি আলাদা করে যদি এই নোটস গুলো যদি না পড়ো না, ক্লাসগুলো যদি ডবল ডবল শুনতে থাকো, শুনে শুনে তোমার পাস হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে তোমার সৎকার্য, কি বলছিলাম, হ্যাঁ, কিভাবে কোশ্চেনটা আছে যে সৎকার্যবাদী এতক্ষণে কে আছে? না না, প্রবলেম নেই আমার। ও আচ্ছা, যদি প্রবলেম থাকে বলবে, কারণ আমি 8টা থেকেও করাতে পারবো। তবে টাইমে সবাই জয়েন করার একটু চেষ্টা না, করবে। প্রবলেম নেই। ঠিক আছে, চলো কন্টিনিউ করো। দেখো ঠিক কিভাবে আছে। যদি 8টা থেকে করলেই ভালো হয়। হ্যাঁ, বাকিরা সবাই কি বলছো? ওকে 8টা থেকে করে দেবো, ছাড়ো। 7:30 থেকে হুম 7:30 থেকে নিলে ম্যাম পরে পড়তে পারি, নাহলে ক্লাস শেষ হওয়ার পর আর পড়া হয় না, ওটাই। নাহলে 9টার পরে করো যদি এরকম হয়। না না, 9টা পর আর পড়তেই পারবো না। 9টার পরে যদি ক্লাসটাই হয় তাহলে একদিন 9টায় পর্যন্ত সময় থেকে পড়া হোক না। এটাও করতে পারবে। যদি 9টার পরে 9টায় ক্লাস হয়, তাহলে তোমরা নিজেরা 9টা পর্যন্ত নিজেদের মতো পড়াশোনা করবে, তারপরে আমার ক্লাসটা 9টা থেকে 10টা, 10:30 যত হয় হোক, তারপরে ক্লাসটা করে তোমরা আরামসে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, ওটাই বোধহয় কোথাও একটা হ্যাঁ ঠিক দিদি, 9টা পর্যন্ত বললাম। 9টা থেকে করলেও ভালো হবে। বাকিরা আমি অন্য অন্য দিনের ব্যাচে তো একটা 9টা থেকে করে, ওরা ইজিলি ওটাই করে। কারণ আমি প্রথমে ওরকম বলছিল যে আমাদের পড়ার ডিস্টার্ব হচ্ছে মাঝখানে, আমি না, 9টাটা সব থেকে বেস্ট, কারণ তোমরা পুরো সন্ধ্যাটা নিজের মতো করে পড়তে পারবে। তারপরে 9টা থেকে পড়ে 10টা, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করলে, দিয়ে ঘুমিয়ে গেলে। বা তোমরা বাকিরা যদি কারো আপত্তি থাকে জানাবে, না হলে কালকে 9টা থেকে করে দেবো, এর পরের দিনও 9টা থেকে করে দেবো। চলো, কোথায় গেল? আর আমার যদি কোনোদিন কোথাও প্রবলেম থাকে, যদি কোথাও যাওয়ার থাকে, তখন সেদিনের জন্য টাইমটা চেঞ্জ করে পড়িয়ে দেবো। ইয়ে হবে, খ্যাতিবাদ নিয়ে একটা ক্লাস করে দেবো, ওরা নোটসটা মোটামুটি হয়েছে, ওটা নিয়ে একদিন খ্যাতিবাদটা পড়িয়ে দেবো। সমস্ত খ্যাতিবাদকে এক কাছে রেখে একটা ক্লাসে পড়াবো। আচ্ছা চলো, এটা কিভাবে কোশ্চেন আসে বললাম, যে সাংখ্যরা সৎকার্যবাদটাকে স্বীকার করেছে, বা ঈশ্বর কৃষ্ণ তার কোথায় সৎকার্যবাদের কথা বলেছে সাংখ্যকারিকাতে। আর একটা পড়তে পারে সৎকার্যবাদের যে এইগুলো অপশনগুলো দিয়ে দিবে, এর সাথে অনেকগুলো দিয়ে দিবে, দিয়ে বলে দিবে যে সাংখ্যদের সৎকার্যবাদের সপক্ষে যুক্তি কোনগুলো। তোমাকে এইগুলো মনে রাখতে হবে, তাহলে যেগুলো নয় সেগুলোকে তুমি ছেঁটে বাদ দিয়ে তুমি যেটা হয় সেটাকে তুমি সিলেক্ট করে আনসার দিতে পারবে। সো এগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে অসৎ কারণাদ বলতে দেখো, কার্য যদি কারণের মধ্যে একেবারে না থাকে, অসৎ হয়, তাহলে তো কোনোদিনও হবে না। কারণ থেকে কার্য উৎপন্ন হবে না। বলছি যেমন বালুকা থেকে কি তেল উৎপন্ন হয়? হবে না। তিল থেকেই তেল হয়, কারণ তিলের মধ্যে তার সম্ভাবনা থাকে। উপাদান গ্রহণাৎ, মানে কার্য কারণের মধ্যে উপাদানগত সম্পর্ক থাকে। যদি কার্য উৎপত্তির পূর্বে অস্তিত্ব না রাখে, তবে সেই সম্পর্ক কিভাবে থাকবে? মানে একটা উপাদান থাকবে। উপাদান কথার অর্থ বলতে এখানে কারণকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর গ্রহণ শব্দের অর্থ হচ্ছে কার্য, মানে তাদাত্ম্য সম্পর্ক, যেটা বলছে আর কি, যে তাদাত্ম্য সম্পর্কটা থাকবে উপাদান গ্রহণাৎ বলতে। এই সর্বসম্ভব ভাবাত বলতে দেখো, কারণ কার্যের মধ্যে সামঞ্জস্য না থাকলে কার্য উৎপন্ন হবে না। কারণ সবকিছু দেখে তো সবকিছুর উৎপন্ন হয় না,
কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু থেকে নির্দিষ্ট কোনো কিছুর উৎপন্ন হয়, বলছে কোনো কোনো কার্য কোনো কারণ থেকে উৎপন্ন হবে, তার ব্যবস্থা নির্দিষ্ট থাকে, কারণে অসম্বন্ধ কার্যের উৎপত্তি হয় না। কাজেই বলতে হবে যে কার্য হচ্ছে তোমার সৎ, কার্য উৎপন্ন হওয়ার পূর্বে কারণের মধ্যে থাকে। যেমন বলছে যে মৃৎপিণ্ড থেকে ঘট, তোমার ওই সুতো থেকে যেটা কাপড় তৈরি হচ্ছে, কারণ এগুলো হচ্ছে কারণটা কার্যের মধ্যে ওই অবস্থাতে থাকছে। আর শক্ত শক্ত কারণের মধ্যে কার্য উৎপন্ন করার শক্তি থাকে। সবার মধ্যে তো সমস্ত কিছু উৎপন্ন করার শক্তি থাকে না, না যেরকম আমরা বলি আর কি, যে কারো পুলিশ হওয়ার শক্তি আছে, তো কারো প্রফেসর হওয়ার এবিলিটি আছে, তোকে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, মানে সবার মধ্যে সমস্ত কিছু ক্ষমতা থাকে না। যার মধ্যে যে ক্ষমতাটা থাকে তার মধ্যে সেই ক্ষমতাটা নিয়ে কাজ করতে পারে বা পড়তে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক এইটাও বলছে আর কি, কারণ কার্যের মধ্যেও এই সম্পর্কটা রয়েছে, যে সব কিছুর মধ্যে বা সব কারণের মধ্যে সমস্ত কার্য উৎপন্ন করার ক্ষমতাটা থাকে না। তাহলে আম গাছের চাল জাম গাছে কোনোদিনও হয় না বলে না, বা আম গাছে জাম ফল ফলে না, সেরকম কারণ ভাবাত মানে কার্য আসলে কারণের একটা রূপান্তর মাত্র। কার্য এবং কারণ একে অপরের অন্তর্নিহিত ভাবে যুক্ত আর কি। এতটা ডিটেলস ভিতর থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন অনেক উপরে উপরে আসে। শুধু এটা আসবে সৎ কার্যবাদী তারা আর অসৎ কার্যবাদী ন্যায়িকরা, সৎ কার্যবাদের বৈশিষ্ট্য কি, অসৎ কার্যবাদের বৈশিষ্ট্য কি, এবং ঈশ্বর কৃষ্ণ তার বইটা গ্রন্থটার নাম কি, বা সাংখ্যকারিকাটা কে লিখেছে, ঈশ্বর কৃষ্ণ লিখেছে, এবং সৎ কার্যবাদের সপক্ষে তারা 5টা যুক্তি দিয়েছে, এবং যুক্তিগুলো কি এই নামগুলো এতটা মনে রাখলে এনাফ। সৎ কার্যবাদের বিরুদ্ধে তো অসৎ কার্যবাদীরা তো বলবেই যে না ওটা নতুন সৃষ্টি, আলাদা কার্য কারণের মধ্যে ছিল না, এরকম ধরনের যুক্তি দেয়। সৎ কার্যবাদের দুটো প্রকার, একটা হচ্ছে দেখো একটা পরিণামবাদ, একটা বিবর্তবাদ। ঠিক আছে, সৎ কার্যবাদটা এবার দুটো, এটা যে কারণ প্রকৃতই কার্যে পরিণত হয়, এবং কারণে যা সূক্ষ্মভাবে থাকে কার্যে তা স্থূলভাবে প্রকাশ পায়। যেমন মৃত্তিকা থেকে ঘট হয়, তন্তু থেকে পট হয়। সমর্থক দর্শক কারা পরিণামবাদে? সাংখ্য, যোগ, রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ, এরা হচ্ছে তোমার পরিণামবাদকে সমর্থন করে। আর সমালোচনা কারা করবে? পরিণামবাদকে সমালোচনা কারা করবে? করবে তোমার এরা, ওই ন্যায়িকরা। আর বিবর্তবাদটা দেখো, ওই যে কারণ প্রকৃতই কার্যে পরিণত হয় না, বরং কার্য কারণের প্রতিভাত রূপ, মানে এটা হচ্ছে সেই শঙ্করাচার্য বলে অদ্বৈতবাদে, মানে হচ্ছে একটা আয়না দিয়ে মানে নিজের ছবিটা দেখছি সেই টাইপের। ওই যে কারণটাই কার্য, ওটা শুধুমাত্র তার রূপটা চেঞ্জ হয়ে যায়, মানে ওইটাই প্রতিভাত হয়ে যায়। আসলে অন্য নতুন কোনো সৃষ্টি তো নয়, সৃষ্টি তো অনেক দূরের কথা। রজ্জুতে সর্বভ্রম এই উদাহরণটা দিয়েছে, যেমন রজ্জুতে সর্বভ্রম, রজ্জু সর্বে পরিণত হয় না, কেবল ওই সময় ভ্রম থাকে। ঠিক কার্যকারণ তত্ত্বটাও ঠিক সেই রকম। তারা শূন্যবাদ বিজ্ঞানবাদী বিবর্তবাদটাকে স্বীকার করছে কারা? স্পেশালি এটা মনে রাখবে, বিবর্তবাদটাকে স্বীকার করে তোমার শঙ্করের বিবর্তবাদ আর সাংখ্য দর্শনের পরিণামবাদ। এটা প্রচুর বার কোশ্চেন হয়েছে যে শঙ্করের বিবর্তবাদ, সাংখ্য দর্শনের পরিণামবাদ। পরিণামবাদ আর বিবর্তবাদের মধ্যে যে পার্থক্যটা সেটা মানে ছকে লেখা হয়ে গেছে। আচ্ছা, যেটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ সাংখ্য দর্শনের মূল যেটা আলোচনার বিষয়, যে সাংখ্য দর্শন হচ্ছে দ্বৈতবাদী, সেখানে পুরুষ এবং প্রকৃতি দুটি তত্ত্বকে স্বীকার করা হয়েছে। পুরুষ কি এবং প্রকৃতি কি, এর যে বৈশিষ্ট্যগুলো এটাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রচুর ইম্পর্টেন্স। পুরুষ হলো তোমার নিত্য, অবিকারী, অসঙ্গ, উদাসীন। পুরুষ হচ্ছে অ্যাক্টিভ থাকে তোমার, আর সরি উল্টা বলে দিলাম, পুরুষ প্যাসিভ থাকে, ঠিক আছে, আর চেতনা থাকে, কনসাস থাকে, পুরুষের মধ্যে চৈতন্য স্বরূপ কনসাস থাকে এবং অ্যাক্টিভ থাকে। এই দুটো ওয়ার্ড মাথায় একদম ঘুষে নাও, যে পুরুষ হচ্ছে অ্যাক্টিভ এবং কনসাস, আর প্রকৃতি হলো, বলো ম্যাম, পুরুষের মধ্যে তো চৈতন্য কিন্তু নিষ্ক্রিয়, প্রকৃতির মধ্যে চৈতন্য থাকে না কিন্তু সক্রিয়। সক্রিয়, একদম চৈতন্য থাকে না কিন্তু সক্রিয়। প্রচুর বার কোশ্চেন এসেছে এটা। আচ্ছা, সাংখ্য মতে কার্যকারণ সম্পর্ক নির্ভর করে, সেটা হচ্ছে সৎকার্যবাদ। সৎকার্যবাদ এটা পরিণামবাদী, তাদের যে ইয়েটা পরিণামবাদী। সাংখ্যদের সৎকার্যবাদরা কি? পরিণামবাদ। আর শঙ্করাচার্যের সৎকার্যবাদরা কি হবে? বিবর্তবাদ। ভ্রম বিবর্তন। হুম। আর সাংখ্যদের প্রকৃতি পরিণামবাদ। আচ্ছা, প্রকৃতির অস্তিত্বের সপক্ষে যে যুক্তিগুলো দিয়েছে, যে প্রকৃতির অস্তিত্ব রয়েছে সেই সপক্ষেও কিন্তু যুক্তি দিয়েছে তোমার এরা সাংখ্যরা। যেটা হচ্ছে ভেদানাং পরিমাণাত সমন্বয়াত শক্তিত প্রবৃত্তে কারণ কার্য বিভাগাত, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে।
আর গুণত্রয়, এটা প্রচুর ইম্পর্টেন্স, যে গুণত্রয় প্রকৃতির যে কার্য প্রক্রিয়াতে ওই যে সাংখ্য মতে 3টে গুণের কথা বলেছে, সেগুলো কি? সত্য, রজ, তম। সত্য গুণের বৈশিষ্ট্য কি, রজগুণের বৈশিষ্ট্য, তমগুণের বৈশিষ্ট্য কি, এটা মনে রাখতে হবে। সত্য মানে হচ্ছে মানে সাত্ত্বিক লোক, মানে যে একদম শান্ত প্রকৃতির লোক আর কি, সুখ প্রশান্তি মানে শান্তি পছন্দ করে, ঝগড়াঝাটি করবে নি, ঠিক আছে? হাজার কথা বললেও এক কানে ঢুকে এক কানে বার করে দিবে, চুপচাপ টাইপের থাকে। এরা হচ্ছে তোমার সত্য প্রকৃতির লোক, মানে ওদের মধ্যে সত্য গুণের প্রভাব বেশি থাকে। আলো, আলো বলবে মানে সাদা কালার যদি বলা হয় সত্য গুণের কি, ওটা হচ্ছে তোমার সাদা, বা এটাকে আলো, বা এটাকে জ্ঞানী লোকেদের বৈশিষ্ট্য। আর রজ বলতে একদম চঞ্চলতা থাকবে, তাড়না থাকবে, ক্রিয়াশীলতা থাকবে, কর্মপ্রবণ হবে, মানে একদম চঞ্চল। যে রেড, এটার প্রতীক হচ্ছে রেড। আর তম হচ্ছে তোমার অন্ধকার, কালো, জড়তা থাকবে, মোহ থাকবে, অলসতা থাকবে, অজ্ঞানতা থাকবে। এই যে আজকের পড়াটা কাল পড়ে নেবো, ঠিক আছে? তোমাদের এখন লক্ষ্য থাকতে হবে, ঠিক আছে? কখনো সত্যগুণ তো কখনো তমগুণকে একদম জোর কাজে লাগাতে হবে, চঞ্চলতা রাখতে হবে, এবং শান্তির সাথে পড়ে যেতে হবে, জ্ঞানের আলোয় তো পৌঁছে যেতে হবে, ঠিক আছে? একেবারে সত্য হওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা মানুষ। অতএব রজ এবং সত্যর মিলামিশে থাকতে হবে, তমকে জীবন থেকে কেটে একদম অপারেশন করে বাদ দিয়ে দিতে হবে যদি চাকরি করতে চাও তো। কারণ তম গুণকে রাখা যাবে না, তম মানে জড়তা, তম মানে মোহ, তম মানে অলসতা। আচ্ছা, গুণত্রয় স্বরূপ পরিবর্তন, বিরূপ পরিবর্তন কি, এটাকে মনে রাখতে হবে। যে গুণ যখন নিজের মধ্যে পরিবর্তিত হয় সেটা হচ্ছে স্বরূপ পরিবর্তন, বিরূপ পরিবর্তন হচ্ছে গুণ যখন অন্য গুণের উপর প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে বিরূপ পরিবর্তন। এটা এইভাবে বললে হবে না, সাংখ্য দর্শনের মতো করে পড়তে হবে। আর পুরুষ আর প্রকৃতিটা কি দেখো, ওইগুলো পরিবর্তনগুলো পরে ডিটেলসে বড় করে ভালো করে পড়বো, যেন অনেক ছেড়ে দিলাম। পুরুষ সম্পর্কে এখন দেখো, সাংখ্য দর্শনের জগতের দুটো মূল তত্ত্বের একটা হচ্ছে তোমার পুরুষ, যেটাকে সেলফ বলা হয়, প্রকৃতি হলে ম্যাটার মানে হচ্ছে জড়, যেটা পুরুষ হচ্ছে চৈতন্য স্বরূপ, অ্যাক্টিভ হবে। পুরুষ অক্রিয়, প্যাসিভ, হ্যাঁ অক্রিয় মানে তো প্যাসিভ, ইয়েস, প্যাসিভ, ত্রিগুণাত্মিক থাকবে এবং যা প্রকৃতির বিপরীত। এবং অন্যান্য দর্শনে হচ্ছে আত্মার স্বরূপ নিয়ে বিভিন্ন মত রয়েছে। চার্বাকদের আত্মা সম্পর্কে মত হচ্ছে চৈতন্য বিশিষ্ট দেহ। বৌদ্ধরা বলেছে কি আত্মা সম্পর্কে, যে অনাত্মবাদ বা মানসিক প্রবাহ, ওটা একটা। আর ন্যায় বৈশেষিক মীমাংসা দর্শনে কি বলা হয়েছে, আত্মা হলো নিত্য, অচেতন, এই সমস্ত গুণ। অদ্বৈত বেদান্তে আত্মা হলো সচ্চিদানন্দ স্বরূপ। বুঝতে পারছো এখানে কতগুলো কোশ্চেন লুকিয়ে আছে, এখানে কম করে 10টা কোশ্চেন এমসিকিউ লুকিয়ে আছে এটার মধ্যে। পুরুষ স্ত্রী গুণাত্মিকা অধিষ্ঠাতা মানে হচ্ছে তোমার পুরুষ প্রকৃতির বিবর্তনের পরিচালক এবং আশ্রয়। ভক্তা মানে প্রকৃতি পরিবর্তনশীল, অচেতন, পুরুষই প্রকৃতির ফল ভোগ করে বা ভক্তা। আর পুরুষ, পুরুষ হচ্ছে সংখ্যায় বহু না এক, এটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, সংখ্যায় বহু না এক। সাংখ্যমতে পুরুষ হলো সংখ্যায় বহু, ঠিক আছে? সাংখ্যমতে আত্মা এক নয় বহু, বিভিন্ন দেহে বিভিন্ন পুরুষের রয়েছে। আচ্ছা বলতো, জৈন দর্শনে আত্মার আর পরিমাণটা কেমন? জৈন মতে আত্মার পরিমাণটা দেহ পরিমাণ। মধ্যম পরিমাণ। একদম দেহ পরিমাণ। আচ্ছা, মধ্যম পরিমাণ। মধ্যম পরিমাণটা বলবো না, বলবে মানে যখন যে পাত্রে থাকে তার আকার ধারণ করে, মানে যদি হাতির আত্মা হবে হাতির মতো, পিঁপড়ের হবে পিঁপড়ের মতো, এই কনসেপ্টটা মাথায় রাখো। কারণ এই আনসারটা নেয় সরকারি যে এক্সাম গুলো নেয় না, ওখানে এই আনসারটা নেয়। আমি একটা জায়গায় পড়েছিলাম হ্যাঁ বলো। যে ন্যায় ন্যায় বৈশিষ্ট্যের মতে আত্মা হচ্ছে বিভু, হুম আর মীমাংসা মতে হচ্ছে আত্মা হচ্ছে সম্ভবত অনু, হুম আর এর মতে জৈন মতে আত্মা হচ্ছে মধ্যম পরিমাণ। হ্যাঁ, ওইভাবে দেখতে গেলে মধ্যম। তোমার যদি অপশনে থাকে মধ্যম ওরকম, তাহলে তুমি মধ্যম দেবে। আর না হলে যদি বলা হয় যে আত্মা দেহ পরিমাণ, এই কথাটা যদি থাকে, তখন তুমি মধ্যমটা একদম সিলেক্ট করবে না, ভুল হয়ে যাবে আনসার। কারণ অনেক সময় আনসার হয়, ঠিক আছে, কিন্তু আনসার কোনটা বেশি হচ্ছে সেটাকে আগে নিতে হবে। দেহ পরিমাণ হয়ে গেলে দেহ পরিমাণ, ঠিক আছে। আর দেহই আত্মা, দেহ পরিমাণ দুটোর মধ্যে ফারাক রয়েছে। দেহই যখন আত্মা হবে তখন 4 ভাগ হবে, আর দেহ পরিমাণ হবে আত্মা যখন, তখন হবে জৈন। আচ্ছা, এই যে পুরুষের কতগুলো বৈশিষ্ট্য দেখো, জনন, মরণ, করণাৎ, প্রতিনিয়মাৎ, অযুগপৎ মানে প্রত্যেক দেহের ভিন্ন প্রবৃত্তি রয়েছে। ত্রিগুণ মানে ত্রিগুণ বিপর্যয় থাকবে, মানে ত্রিগুণের ভিন্নতার জন্য পুরুষের বহুত্ব রয়েছে অবশ্যই, কারণ কারোর মধ্যে রজগুণ বেশি, কারোর মধ্যে সত্যগুণ বেশি। এই ত্রিগুণের বিভিন্ন মিক্সড ভার্সনের আর কি, আলাদা আলাদা ভার্সনের আলাদা আলাদা লোক রয়েছে।
আচ্ছা, লিবারেশন সম্পর্কে দেখো, সাংখ্য দর্শন অনুযায়ী জীবন হচ্ছে দুঃখময়, অবশ্যই। ভারতীয় দর্শন হতে একটাই বলে জীবন দুঃখময়, বা দুঃখ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যেখানে দুঃখ সুখের তুলনায় অধিক। ঠিক আছে, তাই মোক্ষ বা মুক্তি পেতে হবে, এবং চির মুক্তি পেলে তখন আমাদের দুঃখ থেকে আমরা মুক্তি পাবো। তো এখানে যে 3 তাপ বা 3 টাইপের দুঃখের কথা বলেছে কোন দর্শনে, এটা প্রচুরবার কোশ্চেন এসেছে। এটা হবে তোমার, এটা কি দর্শন? সাংখ্য দর্শন। এবং এই 3টে দুঃখ কি কি, বা ত্রিতাপ বলেছে দুঃখগুলোকে, সেটা হলো আধ্যাত্মিক দুঃখ, আদিভৌতিক দুঃখ এবং আদিদৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কি, মানে শারীরিক ব্যাধি বা মানসিক যেটা কষ্ট, এবং আদি ভৌতিক মানে হচ্ছে তোমার বাহ্য জগতের থেকে যে কষ্টটা আসছে। আর আদি দৈবিক বলতে তোমার যেটা হচ্ছে অতিপ্রাকৃত কারণে যেটা সৃষ্ট হয়, সেটা হচ্ছে ভূমিকম্প, বজ্রপাত, এই ধরনের হলো তোমার আদি দৈবিক দুঃখগুলো, এই কারণে হয়। মুক্তির উপায়, ম্যাম ত্রিতাপের কথা তো বলছে যোগ দর্শন, তাপ দুঃখ, পরিণাম দুঃখ, সংস্কার দুঃখ। ওটা কি ত্রিতাপ? যদি একটু ত্রিতাপ কি বলে, কনফিউজ থেকে গেল তো। ত্রিতাপ, আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখবো, হতে পারে আমিও ভুল হতে পারি, মানে কারণ হচ্ছে এই 3টে দুঃখ তো অবশ্যই সাংখ্য দর্শনের, এই 3টে দুঃখ অবশ্যই 100%, বাট এইটাকে কি ত্রিতাপ বলা যায়? কোথাও যেন আমার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে এটাকে দুঃখটাকে ত্রিতাপ কোথাও যেন পড়েছে। আমি তুমি যেহেতু বললে কনফার্ম করে যোগ নেবো। দর্শনে ম্যাম বলছি, যোগ দর্শনে সমর্থ 333 পেজে এখানে বলা হয়েছে যে তৃতীয় তাপ হলো তাপ দুঃখ, পরিণাম দুঃখ আর সংস্কার দুঃখ, যোগ দর্শনে বলা হয়েছে। তাহলে যোগ আর দর্শনে এটা তো ওটাকে তাপ অবশ্যই বলা হয়েছে, যোগ দর্শনে ওটাকে তাপ বলা হয়েছে, এখানে হচ্ছে দুঃখ বলা হচ্ছে। যদি এরকম কোনো কোশ্চেন আসেও যে ভুল করে তাপ, তো এগুলোই তুমি ইউজ করতে পারবে। আমার সাবকনসিয়াস মাইন্ড বলছে আমি কোথাও পড়েছি বা দেখেছি কোনো কোশ্চেনেতে। যাক, এখন তুমি দেখো, যেহেতু তোমার ডাউট হলো, কোনো একটা বইয়ে রয়েছে, সমরেন্দ্র বাবুর বইটাকে এই জন্য অনেকে মানে এভাবে লাইফে বলা উচিত হচ্ছে নাকি জানি না, অবশ্যই উনি গুণী মানুষ, কিন্তু বইয়ের মধ্যে একই বইয়ের মধ্যে দুই 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 জায়গায় দুই টাইপের অনেকগুলো ভুল ছোটখাটো বেরোয়। যোগ বললে ওটা দেবো, এটা তো সাংখ্য পড়ছি, সাংখ্য বললে এই 3টে হ্যাঁ, দেবো, সাংখ্য দর্শনে এটা দিবে, ব্যাস, এটা হলো একদম সহজ ইয়ে। আচ্ছা, মুক্তির যদি এদেরকে বলা হয়, সব থেকে যেটা মুক্তির উপায়, সেটা হচ্ছে বিবেক জ্ঞান বলা হয়। পুরুষ এবং প্রকৃতির ভেদ জ্ঞান হলো প্রকৃত মুক্তির উপায়। আর শাস্ত্রবিহিত উপায় বলতে যোগ্য, অন্যান্য দর্শনে আচার বা স্থায়ী মুক্তি দিতে, এগুলো কিন্তু পারছে না। মেন কথা যদি বলা হয় যে সাংখ্য দর্শনে মুক্তির উপায় মানে হচ্ছে তোমার বিবেক জ্ঞান। সেটা কি, সাংখ্য পুরুষ আর প্রকৃতির ভেদ জ্ঞান, যেটা মুক্তির অবস্থা, জীবন এবং বিদেহ দুটোই এরা কিন্তু মানছে। শরীর যখন থাকছে তখন সেটা হচ্ছে শরীর জীবন মুক্তি, আর যখন ত্যাগ হয়ে যাচ্ছে তারপরে বিদেহ মুক্তির কথা তারা মানছে। আর ঈশ্বরের স্থান যদি বলা হয়, সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী, এতে ঈশ্বরের অস্তিত্বের প্রত্যক্ষ বা অনুমানমূলক কোনো প্রমাণ সেরকম নেই। কপিলের হচ্ছে সাংখ্য সূত্র, আর যোগ দর্শন হচ্ছে তোমার শেষ সাংখ্য, আর এরা হচ্ছে নিরীশ্বর সাংখ্য বলে। ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যে সাংখ্য দর্শনের যুক্তিগুলো দিয়েছে, দেখো এগুলো, যে কার্যরূপে ঈশ্বরের অবস্থান, মানে জগৎ যদি কার্য হয় তবে অপরিণামী ঈশ্বরকে কারণ বলা যায় না, কারণ সৃষ্টির জন্য রূপান্তর দরকার। তারপরে প্রকৃতি ও চেতন করতে হবে, যে প্রকৃতি নিশ্চেতন হলেও সাংখ্য মতে ঈশ্বরকে সক্রিয় নিয়ন্ত্রক হিসাবে ধরা যাচ্ছে না। তারপরে কর্মফল বা ঈশ্বর, দেখো কর্মফল বা সক্রিয়ভাবে ঘটে, ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়াই এগুলো ঘটছে। বেদের রচনা, বেদ বলছে অপৌরুষীয়, তাই ঈশ্বরকে সেভাবে তারা মানছে না। জ্ঞানবিদ্যা যদি সাংখ্য দর্শনে বলে 3টে প্রমাণ স্বীকার করেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। সাংখ্য মতে 3টে প্রমাণ, ত্রিবিধ প্রমাণ, এই যে ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে দুটো, একটা বাহ্য এবং একটা হচ্ছে তোমার যেটা বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ, সেখানে হচ্ছে তোমার দুটো, নির্বিকল্পক এবং সবিকল্পক, দুটোই মানছে। তাহলে এখানে কোশ্চেন আছে যে অনলি বৌদ্ধ দর্শনের নির্বিকল্পক প্রত্যক্ষকে মানে, আর ন্যায় দর্শন বলো আর এই সাংখ্য দর্শন বলো, এরা কিন্তু নির্বিকল্পক এবং সবিকল্পক দুটো প্রত্যক্ষকেই মানছে। আর হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ, যেটা হচ্ছে ভবিষ্যতের যেগুলো প্রত্যক্ষ হয়, সেটা যোগীরা যে প্রত্যক্ষটা করে, ওটা হচ্ছে তোমার অলৌকিক প্রত্যক্ষ। এগুলো নির্বিকল্প সবিকল্পের প্রত্যক্ষ পার্থক্য, যেগুলো নর্মালি সেগুলো আগের দর্শনে পড়িয়ে দিয়েছি, ন্যায় দর্শনে। ঠিক আছে, একটা জিনিস তোমাদের এখানে আজকে বাকি রয়ে গেল, সেটা হচ্ছে তোমার ওই ইয়েটা,
স্বরূপ পরিবর্তন আর বিরূপ পরিবর্তনটা, এইটা তোমাদেরকে হোমওয়ার্ক রইলো, তোমরা তোমাদের মতো করে পড়বে। আর স্বরূপ পরিবর্তন কি, বিরূপ পরিবর্তন কি, এবং এই যে স্বরূপ পরিবর্তন এবং বিরূপ পরিবর্তনের সত্য, রজ, তম যে তিনটে গুণ, ঠিক আছে, কোন অবস্থাতে তিনটে গুণ থাকে বা একসঙ্গে জুড়ে পরিবর্তন স্বরূপ হয়, বা স্বরূপ পরিবর্তনের সময় মানে এই তিনটে গুণের অবস্থা কিরকম থাকে, আর বিরূপ পরিবর্তনের সময় কিভাবে থাকে, এইখানে ডিটেলসটা তোমরা নিজেদের মতো করে কোনো একটা টেক্সট বুক থেকে একবার নিজের মতো পড়বে। আর পরের দিনে সাংখ্য দর্শনটা সম্পর্কে যে এমসিকিউ গুলো আছে ফুল ওইটা আমি কোশ্চেন করব, প্লাস পড়িয়ে দেবো, আর এমসিকিউ গুলো সলভ করিয়ে দেবো পুরোটা। আচ্ছা, ন্যায় দর্শনের এমসিকিউ বাকি ছিল না পড়তে? হ্যাঁ ম্যাম। ম্যাম, তাহলে ন্যায় দর্শনের হুম ওই কারণটা নিয়ে যদি একটু বলেন, ওইখানটা একটু কনফিউজ আছে আমার। ন্যায় দর্শন মনে হচ্ছে কমপ্লিট কারণ হয়নি করণ না। ও তোমার ইয়েগুলো হয়েছে, শব্দ প্রমাণ পড়া হয়ে গেছে, শব্দ না, শব্দ নিয়ে বলেছিলেন, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, যোগ্যতা, যোগ্যতা, স্থান, সন্নিধি নীতি, তাৎপর্য। পড়ানো হয়ে গেছে না? অনুমান তো হেত্তাভাষের ওগুলো হ্যাঁ ক্লাস হ্যাঁ, লিঙ্ক বলেছেন। দিয়েছি। করণের জায়গাটা একটু যদি বলেন। আচ্ছা, করণ কারণ হ্যাঁ, কোনখানটা বলছো বলে তো বুঝতে পারছি না আমি, একটু ডিটেলসে খুলে বলো। ব্যাপারে মনে বলছি। অনুমানের জায়গায়। আচ্ছা, আর একটা জিনিস তোমরা একটু নোট ডাউন করে নাও তো, সিসাদ হইসার জায়গাটা ওখানটায়। সিদ্ধি আছে কিন্তু সীসা ধরিসা নেই, একমাত্র এক্ষেত্রেই অনুমান হবে না, বাকি সব ক্ষেত্রে হবে, তাই তো? একদম একদম, মানে ওই জায়গাটাতে এটাও তো কিন্তু ঠিক তোমাদেরকে আছে। পয়েন্ট আউট করে নাও যে সিদ্ধি আছে সিসাদ হইসা নেই, ঠিক আছে, এরকম জায়গাতে অনুমান সম্ভব নয়, বাকি সকল ক্ষেত্রে অনুমান সম্ভব। আচ্ছা, তুমি কোনটা করণ কারণ বলছো বলো না, আমি বুঝলাম না। করণ কারণ তুমি একটু ডিটেলস আমাকে বলো না, কি বলতে চাইছো কোশ্চেনটা তোমার, নাহলে কোনো একটা এমসিকিউ দাও, ওই ধরনের এমসিকিউ দাও। এই যে প্রাচীন মত, নব্য মত, কেউ কেউ বলছে কোনোটাকে ব্যাপার, কেউ বলছে করণ। ও আচ্ছা, আমি করোনার ব্যাপার বুঝে গেছি, আমি এটাই তো বললাম প্রথমে, এটাইও বলতে চাইছি। বুঝাও, এই তুমি প্রত্যক্ষ বুঝাও। জ্ঞানের ক্ষেত্রে, ভূমিনী জ্ঞানের ক্ষেত্রে, শব্দবোধ জ্ঞানের ক্ষেত্রে, তিনটের মধ্যে প্রাচীন মত কোনটা মেনেছে, নবমত কোনটা মেনেছে করোনার ব্যাপার হিসেবে, ওটাই বলছে। না না, ওই যে গাছ ছেদ করতেছে কুঠার তুমি দ্বারা, তুমি এখানে তুমি করণ তুমি কে, একটা ব্যাপার কে, আচ্ছা, প্রাচীন প্রাচীন। তুমি একটা কাজ করো, কোনো একটা এমসিকিউ বা কোনো, তুমি যেখানটা বুঝতে পারছো না বইয়ের পেজ, আমাকে ওই জায়গাটা তুমি ফটো তুলে তুমি গ্রুপে দিয়ে দাও, আমি পরের দিনের ক্লাসে ওটা ক্লিয়ারলি নোট সহ পড়িয়ে দেবো। আর আজকে না এখানে ক্লাসটা মানে বন্ধ করে দিলাম, আসলে আমার শরীর খারাপ আছে একটু। পরের দিনে একটু ওকে ওকে, পরের ঠিক দিনে আছে একটু এক্সট্রা পড়িয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হুম। আর এদের এমসিকিউ আর ন্যায় দর্শনের এমসিকিউ দুটোকে একসঙ্গে মার্জ করে দেবো। আর যদি চাও তো তোমরা এখন এই মুহূর্তে সাংখ্য দর্শনের এমসিকিউ গুলো করে নিতে পারো, 2, 5টা 10টা অন্তত করো, দেখি কতটা ক্লাসে শুনলে। কত পেজে আছে বলো তো জনি, সাংখ্য দর্শনের এমসিকিউ গুলো? 28 পেজ মনে হয়, হ্যাঁ, দেখুন, বেরিয়ে গেছে 28, বেরিয়ে গেছে 27, 26। হুম। অ্যাকর্ডিং টু সাংখ্য ফিলোসফি, সৎ কার্যবাদ ইমপ্লাই, সৎ কার্যবাদ বলতে কি হবে, দ্য নন এক্সিস্টেন্স অফ দ্য কজ, মানে হচ্ছে অভাব, মানে কারণের অভাব থাকবে সৎ কার্যবাদ মানে, না দ্য প্রি এক্সিস্টেন্স অফ দ্য এফেক্ট ইন দ্য কজ, মানে এফেক্টটা অবশ্যই আগে থেকে কারণের মধ্যে থাকবে, এটাই হবে আনসার। কারণ সৎ কার্যবাদ ইজ দ্য ডক্ট্রিন in সাংখ্য দ্যাট স্টেটস দ্য এফেক্ট ইজ অলরেডি ইনহারেন্ট ইন ইটস কজ, মানে হলো তোমার সৎ কার্যবাদ, এই যে মতটা, তার ব্যাখ্যাটা কি দিয়েছে, যে এফেক্টটা মতলব এই কার্যটা অলরেডি কোথায় আছে, ইনহারেন্ট মানে জন্মগত ভাবে বা অলরেডি কারণের মধ্যে আছে। প্রকৃতি ইন সাংখ্য ফিলসফি, প্রকৃতিটা কি হবে, পুরুষ কনসাসনেস, নাকি পুরুষ আনকনসাসনেস, নাকি পুরুষ ম্যাটার, নাকি টেম্পোরারি ক্রিয়েশন অফ দ্য পুরুষ, এ ফর্ম অফ ব্রহ্ম, কি হবে পুরুষটা, সরি কোশ্চেনটা প্রকৃতি আছে, প্রকৃতি মতলব কি হবে, সেটা অবশ্যই পুরুষ তো পিওর কনসাসনেস, এটা তো পুরুষে চলে যাবে, হবে না এটা।
প্রকৃতি হবে তোমার, দেখো, আনম্যানিফেস্টেড প্রাইমাল ম্যাটার, এটা একটা। প্রকৃতি ইজ দ্য ফান্ডামেন্টাল আনম্যানিফেস্টেড ম্যাটার দ্যাট ইভলভস ইনটু দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, সাংখ্য ফিলসফি। তোমরা এখানে যাদের কাছে বইগুলো তো তোমাদের সবার কাছে মোটামুটি পৌঁছে গেছে, এই বইয়ের কোশ্চেনগুলো তোমরা পড়ে রাখো। আর পরের দিনে আমি এমসিকিউ রাখবো, সেখানে উত্তর আমি তো দেব না, তোমরা সবাই সেখানে উত্তরগুলো দিবে। দেখো, সাংখ্য টার্ম ফর পিওর কনসাসনেস, সাংখ্য মতে পিওর কনসাসনেসটা তাহলে কে হবে? পুরুষ। একটু আগে বললাম না যে পিওর কনসাসনেস বা চৈতন্য থাকবে বা অ্যাক্টিভ কে হবে? সেটা হবে পুরুষ। এরকমই কোশ্চেন গুলো আসবে ঘুরি ঘুরি, যে 3টে গুণ কোয়ালিটি সাংখ্য মধ্যে কি কি 3টে গুণ, সত্য রজতম। কোশ্চেন কঠিন কি বলো? পরীক্ষায় এটাই কোশ্চেন, এগুলোই কোশ্চেন আসবে। ইন সাংখ্য দ্য 3 গুণস প্রেজেন্ট দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটিস দ্যাট কনস্টিটিউট প্রকৃতি। সত্যগুণ কি? সত্যগুণ অ্যাসোসিয়েট করবে কোনটা? সত্যগুণ বলতে কোনগুলো বোঝাবে? তার মধ্যে ডার্কনেস? নো, সত্যগুণে ডার্কনেস থাকবে না। অ্যাক্টিভিটি, প্যাশন এইসবও থাকবে না। সত্যগুণে কি থাকবে? পিওরিটি থাকবে, লাইট থাকবে, নলেজ থাকবে, শুদ্ধতা থাকবে, সাদা কালার হবে, ঠিক আছে? আর রেড হবে, অ্যাক্টিভ হবে, ওইগুলো হবে তোমার রজ। আর তম হবে ডার্কনেস, অন্ধকার। ঠিক আছে, তাহলে এখানে ক্লাস থামিয়ে দিলাম। হ্যাঁ, যে বাকি কোশ্চেন গুলো তোমরা পড়ে রাখবে। পরের দিন আমি এমসিকিউ তোমাদেরকে লাইভ এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং আনসার তোমরা দেবে। যখন একবারে শেষ হবে তখন দেখবে তোমরা ইন্ডিয়ানে যে এতটাই মজবুত শক্ত হয়ে গেছো, আর কোশ্চেন ভুল হচ্ছে না। অতএব মানে সিলেবাস আমি দুমদাম করে পড়িয়ে শেষ করে দেওয়া মানসিকতা রাখছি না। আমার মানসিকতা তোমরা পড়ে শেষ করো। যতটুকু সিলেবাস খতম হবে ততটুকু সিলেবাস যেন স্ট্রং ভাবে হয়ে যায়। না ম্যাম, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে শেষ করলে হবে। কারণ হচ্ছে তখন করতে হয়ে যাবে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে শেষ করলে আশা করি আবার এক মাসের মধ্যে ওয়েস্টার্নটাও হয়ে যাবে। হ্যাঁ, এক মাস করে লাগবে। ম্যাম, আমাদের এবারে সমস্যা হচ্ছে যেটা লজিকটা প্র্যাকটিসের ব্যাপার আছে। আমি ভাবছিলাম যে যখন ওয়েস্টার্নটা শুরু হবে তখন প্যারালালি যদি লজিকে একটা চ্যাপ্টার যদি পড়া থাকে সেটা নিয়ে আলোচনা হলে বোধহয় ভালো হতো। আমি মাঝে মাঝে কারণ লজিককে তো লজিক প্র্যাকটিস বলছো, ঠিক আছে, লজিকটা মাঝে মাঝে ঢুকিয়ে দেবো, থিওরির মাঝে মাঝে ঢুকিয়ে দেবো লজিকটা। কি সময় আমরা পাবো প্র্যাকটিস করার মতো? কারণ আমাদের কিন্তু কন্টেম্পোরারি শেষ করতে হবে, ধর্মদর্শন শেষ করতে হবে, এদিকে অনেক কিছু আছে, এথিক্স শেষ করতে হবে। ঠিক আছে, ধীরে ধীরে হবে, টেনশন করছো না। কারো যদি পার্সোনালি অন্য কিছু পড়ার ইচ্ছা থাকে আমি দিয়ে দেবো, টেনশন নাই। লজিকের প্রচুর রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেবো। ইন্ডিয়ান হয়ে গেলে ওয়েস্টার্ন ধরবো, যেরকম হচ্ছে কন্টিনিউ পরে পরে। আর তোমরা টেনশন করো না, হঠাৎ করে যদি এক্সাম যদি ডেট তাড়াতাড়ি দিয়ে দেয়, পিছনে রেকর্ড ক্লাস দিয়ে দেবো। রেকর্ড ক্লাস দেখে তখন দিন রাত করে পড়ে শেষ করে নেবে। মেন দেখো, আমি একটা জিনিস বলছি, 80% কোশ্চেন, ঠিক আছে, যেমন করেই হোক, মানে 80-90% কোশ্চেন তুমি পেয়ে যাবে। 80% তো চোখ বন্ধ করে কোশ্চেন পেয়ে যাবে তুমি, যতটুকু এই ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, ইন্ডিয়ান ওয়েস্টার্ন এথিক্স, কন্টেম্পোরারি আর লজিকের এই জায়গাটা থেকে আমি যতটুকু দেখিয়ে দেবো এতটুকু, মানে বাকিগুলো দেখাবো না, এইগুলো অন্তত মানে দুম করে যদি পরীক্ষাও ডেট চলে আসে কোনো সমস্যা নেই, কারণ রেকর্ড আছে প্রচুর, রেকর্ড দিয়ে দিলে সেখান থেকে হয়ে যাবে। পরীক্ষা হলেও মিনিমাম আমরা 6 মাস সময় পাবো, যত কম করে হলো। তো ইয়েটার জন্য যেটা মাদ্রাসার পিএসসি মাদ্রাসা বলছি, পিএসসিটার জন্য তো অবশ্যই সেপ্টেম্বরেতে এক্সাম হবে। আর যারা বিপিএসসি দেবে, বিপিএসসির এক্সাম তো হচ্ছে তোমার এখন ডেট দেয়নি, পিছাতেও পারে, এখন এপ্রিল মে যেতে পারে, এখন ঠিক নয়। দেখ, অত টেনশন করো না, পড়া কন্টিনিউ করে যাও নিজেদের মতো করে। এখানে এটা করো, সাথে একটা করে নিজে স্টাডি করো। দেখো, এখানে যেগুলো পড়া হচ্ছে প্লাস তোমাদের রিভিশন হচ্ছে এবং শক্তভাবে তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে। আর তোমরা নতুন অন্য কোনো চ্যাপ্টার আগে ঘরেতে তোমরা পড়ে যাও, এগিয়ে পড়ে যাও। আর আমার এই ক্লাসটাকে ভাবো যে রিভিশন হয়ে যাচ্ছে, মানে গুটিয়ে যাচ্ছে, এইভাবে করো। আর বেশি তাড়াহুড়ো ধরপড় করতে যেও না, বেশি ধরপড় করলে কি হয় না। পেশেন্স রাখো নিজের মধ্যে এবং নিজের উপর ফুল ভরসা রাখো, বিশ্বাস রাখো, ধীরে ধীরে করে যাও।
হট করে যদি বলো তুমি একসঙ্গে একদিনে পড়ে আমি পড়ে মানে অনেকটা সিলেবাস নিয়ে নেবো, এটা হয় যখন পড়াশোনা প্রিপারেশন করি না, আমারও হয়েছে ওটা। মনে হতো যেন রুটিন এত কঠিন করে নেবো, মানে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা পড়বো, দিয়ে এত একসঙ্গে আমি একদিনে পড়ে নেবো, ছটফটানি ফিল হতো। তারপরে দেখলাম না, এইভাবে হয় না, এটা প্রপার রুটিন করে ভাগ ভাগ করে কেটে কেটে পড়ি। এক্সামের আগে যতটা হবে হবে, ব্যাস উপরওয়ালার উপর ভরসা রেখে এক্সাম দিয়ে দেবো। আমি ফাঁকি মারবো না, শুধু এটাই রাখো যে পরীক্ষার পরে যেন এটা ফিল হয় যে আমি আমার সর্বোচ্চ ইমানদারির সাথে আমি আমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেছি, এরপরে উপরওয়ালা আপনার হাতে ছেড়ে দিলাম, হলে হলো, না হলে আমার কোনো আফসোস নয়। আর যদি তুমি না পড়ে দাও, নিজেকে ফাঁকি মারো, তখন দেখবে পরীক্ষার হলে আফসোস হবে। আর যদি তোমার পর্যাপ্ত পরিশ্রমটা দেওয়ার পরে যদি তোমার না হয়, তখন মনে হবে না। আমার যুক্তি এটা, যে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি তারপরে হয়নি, অতএব আমার কোনো দোষ নাই।